এখানে দেখুন যে নেটওয়ার্ক সেকশনের যে পদ্ধতিগুলো আছে, নেটওয়ার্ক সেকশনে কিন্তু প্রাইমারি লাইন কিন্তু ইন হয়। প্রাইমারি লাইন ইন হওয়ার পরে, প্রাইমারি লাইন বলতে কি, এই যে ভি ব্যাটার লাইনটা কোনো রকম মানে পাওয়ার সুইচ ছাড়া, স্প্রেস ছাড়াই ব্যাটারি সংযোগ দেওয়া মাত্রই আছে 2G আইসিতে, 4G আইসিতে ভি ব্যাটার লাইনটা ইন হয়ে যাবে। এটা হচ্ছে যে নেটওয়ার্ক সেকশনের হচ্ছে যে প্রাইমারি লাইন। কিন্তু নেটওয়ার্ক সেকশনের আউটপুট লাইনটা কি হয় সেটা হচ্ছে জানবো। নেটওয়ার্ক সেকশনের আউটপুট লাইন হচ্ছে যে আপনার সিগন্যাল আকারে কাজ করে। টিআরএক্স, তারপরে এএনটি, তারপরে আরএফ, ডিপিএক্স, আরএফের হচ্ছে আরএফআইসির যে সিগন্যাল আছে, এই সিগন্যালগুলো সে কী করে যে পরিপূর্ণভাবে একটার সাথে আরেকটা যায়, আরেকটার সাথে আরেকটা যায়। এটার জন্য আপনার এটা যদি আপনি পরিমাপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিএসও ব্যবহার করতে হবে। অসিলোস্কোপ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সহজে এটা পরিমাপ করতে পারবেন। এটার জন্য আপনি এর হচ্ছে যে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করতে পারবেন না, আবার মাল্টিমিটার দিয়ে এই ফল্ট ফাইন্ডিংটা হয় না। এই জন্য বলা হচ্ছে যে নেটওয়ার্ক সেকশনটা কাজ করে কি সিগন্যাল আকারে। তাহলে আমরা হচ্ছে যে প্রথমে জানলাম আউটপুট লাইন, ভোল্টেজ, নেটওয়ার্ক। এরপরে আমরা তৃতীয় নম্বর যে মানে সেকশন আছে আমরা সেটা দেখি। এখানে আছে বর্ণীয় স্কেমাটিক্স লাইন ট্রেসিং। বর্ণীয় স্কেমাটিক্স ট্রেসিং বলতে কি, যেখানে প্রতিটি সেকশনের নির্দিষ্ট কিছু লাইন লাইন বারবার ব্যবহার হয়, যেগুলো বুঝলে যে কোনো সমস্যা ট্রেস করা অনেক সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কথাটা, তারপরেও একটু এক্সপ্লেন করি। এখানে প্রতিটি সেকশনের নির্দিষ্ট কিছু লাইন বারবার ব্যবহার করা হয়েছে। কেন বলা হলো জানেন? যে একটা আইসির ভিতরে আমি এখানে কিন্তু অলরেডি ছক করে রাখিছি এবং অলরেডি মার্ক করে দেওয়া আছে যে এই যে দেখুন যে এই যে লাল আকারে যে চিহ্নগুলো, এখানে কিন্তু 1.8 লাইন বিভিন্ন জায়গায় আছে। একই ভোল্টেজ একটা আইসির ভিতরে 8টা 10টা 15টা করে আছে। এইটিকে বলা হচ্ছে যে প্রতিটা সেকশনের নির্দিষ্ট কিছু লাইন বারবার ব্যবহার হয়, যেগুলো বুঝলে যে কোনো সমস্যা ট্রেস করা অনেক সহজ হয়ে যায়। কারণ কি, এখানে হচ্ছে যে আমাদের সমস্যা হয় কি, আমরা যখন লাইনগুলো দেখি তখন কিন্তু ওইটা নিয়ে আর গভীরভাবে ভাবি না। এটার কারণে আমাদের মানে আমাদের করণীয় হচ্ছে যে আপনার যখন এই আইসিটা সম্পর্কে জানতে হবে তখন এই লাইন এর যে ইন এবং আউট ভোল্টেজ দুইটাই বুঝতে হবে। একটা আইসির ধরেন একটা প্রিন্ট উঠে গেছে, আমরা একটু বিট ম্যাপে যাই তাহলে আর একটু ভালোভাবে ধারণা নিতে পারবো। ধরেন এখান থেকে একটা প্রিন্ট উঠে গেছে ভোল্টেজের লাইন, 1.8 ভোল্টেজের লাইন, এবং তার পাশে আবার আরেকটা ভোল্টেজের লাইন আছে। এখন আমরা যখন এই যে বিটম্যাপ ক্লিক করার পরে দেখুন যে একাধিক লাইন অনেক সময় সংযোগ থাকে। এই যে এখানে কিন্তু দুইটা লাইন আছে। এই যে বিটম্যাপ অন করার পর কিন্তু আমরা দুইটা লাইন পেলাম। এবার ধরুন এই লাইনটা মিসিং হয়ে গেছে। এবার অনেকে ভাববে কি যে একটা লাইন তো মিসিং আছে, এই লাইনটা যদি মিসিং থাকে আমি তো এই লাইন পেয়েছি, আইসিতে তো লাইন ইন আছে, তাহলে আমি এই লাইনটা দিয়ে হয়তো কাজটা সেরে ফেলতে পারবো। এটি কিন্তু ভুল ধারণা। আপনার একসাথে যদি 20টা লাইন থাকে তাহলে 20টা লাইনে দরকার। এখানে শুধু আপনার এনসি লাইন বাদে, এনসিগুলো বাদে আপনার প্রত্যেকটা লাইন দরকার। এই যে জিএনডির কথা বলা হচ্ছে না, জিএনডি লাইন কিন্তু হচ্ছে যে যদি মিসিং থাকে কিন্তু ফোন অন হবে না। কারণ কি, এখানে ছোট্ট একটা ট্রিক্স মানে অ্যাডভান্স লেভেলের কাজ, এটা জেনে রাখেন। যে দেখুন K7, তারপরে একটু ভালোভাবে দেখায়, এই যে J6 আর J5 মার্ক করে দেখায়, এই যে J6 আর J5, এই J5কে চালানোর জন্য কিন্তু J6 প্রয়োজন হয়, সব ক্ষেত্রে না, কিছু কিছু জায়গায়। হ্যাঁ, অনেকে আবার বলবে যে না হলেও হয়, কিন্তু এই যে আপনার হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ যদি ফায়ার না হয় তাহলে কি ওখানে কিন্তু আগুন ধরবে না। আর যখন নেগেটিভ পজিটিভ ফায়ার না হবে তখন কিন্তু আপনার একটা মেশিন স্টার্ট হবে না। মোটর চলে, দেখেছেন মোটর,
মোটরে কিন্তু নেগেটিভ পজিটিভ এরকম অ্যাড হওয়ার পরে কিন্তু মোটর ঘোরে। তা আপনার এখানে যখন এই নেগেটিভ পজিটিভ অ্যাড না হবে তখন কিন্তু এই আইসিটা কাজ করবে না। অনেকে কী করে, জিএনডি লাইন আছে, জিএনডি লাইনগুলো গ্লু মেরে আছে যে অনেক ঘন লাইন, ওগুলো গ্লু মেরে সাইড করে রেখে তারপরে কাজ করে দেয়। আমি এই ধরনের একটা ভিডিও আমার কাছে আছে, খুব শীঘ্রই আপলোড করব। তো মাঝখানের অনেকগুলো লাইন মিসিং আছে, ওই অবস্থায় ফোন ফিটিং করে দিয়েছে, ও মানে রিবলিং করেছে, কিন্তু কাজ হবে না, তো আপনার ওই লাইনগুলো মিসিং হয়ে গেছে। তো তারপরে দেখুন এখানে আছে যে এই যে F5 F4, মানে এরকম কম্বাইন করে কিন্তু লাইনগুলো কাজ করে। এখানে আছে আরও ভালোভাবে দেখানো যায়, আমি ওইভাবে ওপেন করে রাখিনি। এই যে এখানে একটু কিছুটা ক্লিয়ার হতে পারবেন, এই যে C5 এবং C4 এই দুটো কিন্তু সমন্বয় চলে, B5 B4 এই দুটো কিন্তু সমন্বয় চলে। হতে পারে এটা এই পাশেও কাজ করছে, এবার এই পাশেও কাজ করে, কিন্তু এখানে যেহেতু V6 এর লাইন আছে, V6 এর লাইনে অবশ্যই B5 GND প্রয়োজন। B5 এর GND যদি মিসিং থাকে ফোনটা আছে যে ওই সেকশনটা কাজ করবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে কোন জায়গায় টপিকসে ছিলাম, কোন জায়গায় চলে গেলাম। এখন আমরা পরের ধাপে যাই। এবার এই লাইনগুলো ট্রাকগুলো কি সেকশনে কাজ করে সেটা জানি। এটা হচ্ছে যে ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশন যদি আমরা বিটম্যাপ অন করি তাহলে খুব ভালোভাবে বুঝবো। বিটম্যাপে দেখুন এখানে খুব সহজভাবে দেখা যাচ্ছে, যখন আমি ব্যাটারিতে ভিভোটা যখনই ক্লিক করব তখন এই লাইনটা একাধিক জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে। এটা কিন্তু দেখুন পাওয়ার এসির ভিতর ডাইরেক্ট গেছে একটা লাইন, পাশে একটা ক্যাপাসিটারের সাথে আছে, এই যে ক্যাপাসিটারের সাথে আছে ভিভ্যাট লাইনটা। আবার ঠিক অপোজিট সাইডে কিন্তু এটা চার্জিং আইসির ভিতরেও আছে। চার্জিং আইসির ভিতরে যদি না থাকে তাহলে এটা চার্জ নেবে কী করে, এটা হচ্ছে বিষয়। আর এরপরে আছে যে পিপি মেইন অর্থাৎ প্রাইমারি পাওয়ার। পিপি মেইন বলতে প্রাইমারি পাওয়ার। অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করছেন যে ওই যে বর্ণীয় যে শর্ট ফর্ম আছে এটার ফুল মিনিং কি। এটা হচ্ছে যে আজকে শেষে আমি দেখিয়ে দেবো যে শর্ট ফর্ম থেকে ফুল ফর্মটা কী এবং ফুল মিনিংটা কী হচ্ছে যে হবে আর কি। পিপি মেইন আমি এখানে কিছু দেখাইছি, আপনারা নোট করে নিতে পারেন। পিপি মেইন বলতে প্রাইমারি পাওয়ার। প্রাইমারি পাওয়ারটা কী জিনিস? প্রাইমারি পাওয়ারটা হচ্ছে যে ভিভ্যাট থেকে লাইন কোন জায়গায় প্রাইমারিতে সংযোগ হয়। বিটম্যাপে কিন্তু ওইভাবে প্রপারভাবে দেখায়নি। বিটম্যাপে কিন্তু আরও কিছু আছে, যেটা হচ্ছে যে আপনার হচ্ছে এখানে শুধু হচ্ছে যে পাওয়ার এসের ভিতরে গেছে, চার্জিং এসের ভিতরে গেছে, এই দুই সেকশনে গেছে। কিন্তু এর সাথে কিন্তু এটা কিন্তু ওই যে 4G আইসি এবং 2G আইসি এই দুইটা আইসির ভিতরেও কিন্তু এই লাইনটা যায়, এটার ভিতরেও কিন্তু যায়। কিন্তু এটা হচ্ছে যে ডাইরেক্ট যায় না, এর সাথে কিছু হচ্ছে যে প্যারালাল হয়ে একটা ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্স মানে একটা রেজিস্ট্যান্সের মাধ্যম হয়ে যায়। এখানে দেখুন যে বর্ণি স্কিমেটিক্স আমাদের মানে এটা যদি কাজ করি তাহলে মাঝে মধ্যে কিরম বিড়ম্বনায় পড়ি, আমার চোখে পড়লো তাই জন্য বলছি। এখানে বলা হচ্ছে যে ভিভ্যাট আরএফ লাইন, হ্যাঁ ভিভ্যাট আরএফ লাইন। এখানে ক্লিক করার পরে এখানে এসছে, দুই সাইডেই কিন্তু একটু মার্ক করে দেখাই, এখানেও এসছে এখানেও এসছে আরএফ লাইন। এবার একে সাপ্লাই দিচ্ছে কি সেই লাইনটা কিন্তু এখানে দেখায়নি। এই দুইটা লাইনে তো ইন ভোল্টেজ থাকবে তাই না, এরা তো এখানে তো ভোল্টেজ তার এমনি আসবে না, তাহলে ইনটা হবে কোন থেকে সেই লাইন কিন্তু এখানে দেখায়নি। তাহলে এখন কি করবেন? এখন আপনাকে আইকিউ খাটাতে হবে যে আপনার কাজটা আপনি কিভাবে ভাবছেন। আপনার আইকিউটা যত শার্প হবে, আপনার ব্রেনটা মেধা যত প্রখর হবে, আপনি তত ভালো কাজ করতে পারবেন। তা যাক, এখানে সিম্পল একটা উদাহরণ দিলাম। এদের হচ্ছে এই ঝামেলা এখানে নতুন যারা আছে তারা তো বর্ণীয় মানে দেখলেই মনে হয় যে মানে পিছলা কাদার ভিতরে পা ফেলা মতন। তা যাক, আমরা হচ্ছে পরের ধাপে যাই। এরপর আছে ভিপিএস পাওয়ার। ভিপিএস পাওয়ার বলতে ভোল্টেজ পাওয়ার হাউস, এটার হচ্ছে ফুল মিনিং। ভিপিএস পাওয়ার আমরা সবাই জানি যে ভোল্টেজ যখন চার্জিং আইসিতে যখন হচ্ছে যে এই যে এখানে দেখাই, এখান থেকে যখন হচ্ছে যে বেস কানেকশনে যখন হচ্ছে যে ভোল্টেজটা যাবে, এটা হচ্ছে যে ভিবাস লাইন ইন হবে। ভিবাস লাইন ইন হওয়ার পরে এখান থেকে ভিপিএস তৈরি করবে, এখান থেকে যে আউটপুট হবে সেটাকে ভিপিএস পাওয়ার বলা হয়। এটা যদি এমটিকে এখানে ভিসিস বলা হচ্ছে।
এটা হচ্ছে আমরা কিন্তু লাইন ট্রেসিংয়ে আছি, মানে লাইনটা কোন কোন জায়গায় যায় সেইটা বোঝার চেষ্টা করছি। এবার হচ্ছে যে ভি বাস লাইন, অর্থাৎ ইউএসবি মানে ভি বাস, এটা আগেই বললাম, সেটা কিন্তু পরের বার এখানে কিন্তু রয়েছে। ভি বাস বলতে ইউএসবি ভোল্টেজ লাইন। ইউএসবি ভোল্টেজ বলতে যখন চার্জিং সংযোগ দেওয়া হবে, চার্জিং সেকশন দেওয়ার পরে হচ্ছে যে সংযোগ দেওয়ার পরে যে লাইনটা চার্জিং আইসি পর্যন্ত পৌঁছে দেয়, এটাকে ভিউএসবি বলা হয়। আর ডি প্লাস ডি মাইনাস বলতে বোঝানো হয়েছে যে ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ। এটা হচ্ছে যে কি, যে একটা ফোন যখন ডাটা কানেকশন দেওয়া হয়, ফোনে যখন কম্পিউটার পোর্ট পায় বা ফাস্ট চার্জিং বা হচ্ছে যে বুট করার জন্য, তখন কিন্তু এটা কাজ করে, এটা কিন্তু চার্জিংয়েরও কাজ করে। এরপরে আমরা যাব কি, যে সিসি লাইন। এখনকার 5G ফোনে সিসি লাইনটা খুবই ইম্পর্টেন্ট। CC1 এবং CC2 এই দুইটা লাইন যদি আপনার মিসিং থাকে, তাহলে ওটিজি পাবে না, কম্পিউটারে পোর্ট পাবে না, এরপরে হচ্ছে ফাস্ট চার্জিং হবে না, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে ফেক চার্জিং হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এটার ডিটেলসের নিচে বিস্তারিত আমি বলবো, জাস্ট এখন প্রাইমারি লাইনটা আপনাকে জানাচ্ছি। মিপি লাইন বলতে কি, মিপি লাইন এটা হচ্ছে যে ডিসপ্লের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিসপ্লেতে যখন আমরা ধরেন একটা ফোন আসলো, গ্রাফিক্স লাইনটা মিসিং আছে, তখন আমরা কি করব, আমরা কিন্তু এই যে মিপি লাইনগুলো আমরা চেক করব। দেখছেন নিশ্চয়, এটা হচ্ছে যে মিপি লাইন বলা হয়। মিপি লাইনগুলো মাপবো কি করে, জিআর ভ্যালু চেক করব কি করে, ডায়েট মোড ব্যবহার করে। এখানে কোনো বিপ মোডও চেক হবে না, এখানে কোনো হচ্ছে ভোল্টেজ মোডও চেক হবে না, এখানে ডাইরেক্ট চেক করব কি, ডায়েট মোডে ব্যাটারি কানেকশন ছাড়া। আমি আবারও বলছি, এটা ডায়েট মোডে চেক করব ব্যাটারি কানেকশন ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। এটা যদি আপনি ভোল্টেজ চেক করতে চান, তাহলে ফোনটা ব্যাটারি সংযোগ দিয়ে পাওয়ার প্রেস করে ফোনটা অন করে নিতে হবে, নেওয়ার পরে তারপরে আপনাকে ভোল্টেজ মোডে চেক করতে হবে। তবে আপনার যদি জিআর সেকশনটা ঠিক থাকে, তাহলে অধিকাংশ সময় আপনার কাজটা হয়ে যাবে। কেন, প্রসেসর থেকে যদি লাইন মিসিং থাকে তাহলে হয় সংযোগ মিসিং, আর যদি প্রসেসর থেকেই ডাইরেক্ট মিসিং থাকে, তাহলে ওই প্রসেসর চেঞ্জ করা ছাড়া আর কোনো মানে উপায় থাকে না। এরপরে জানবো হচ্ছে মিপি লাইন, এটা ক্যামেরার ক্ষেত্রে একই অবস্থা। I2C অডিও লাইন, I2C অডিও লাইন তো বুঝেনি, অডিও লাইন কিন্তু হচ্ছে যে I2Cর মাধ্যমে চলে। এটা হচ্ছে যে যখন অডিও লাউড আকারে বাজানো হয়। অডিও লাইনের কথাটা যখন আসছে, একটু সংক্ষেপে বলি। অডিও মূলত আমরা যদি ফোনে ইয়ারফোন লাগাই বা ব্লুটুথ লাগাই, তখন কিন্তু একটা সাউন্ড থাকে। এই সাউন্ডটা সরাসরি কে প্রোভাইড করে, প্রসেসর স্বয়ং নিচে। এই সংযোগটা থাকে হচ্ছে যে প্রসেসর নিজে কন্ট্রোল করে। এরপরে কি হয়, যে যখন নিচের যে হাই ভোল্টেজ মাইক, মানে বড় মাইক যেটা চলে, সেটা তো একটা ভোল্টেজ লাগবে, সেটা কি করে, ও I2C লাইনের মাধ্যমে অডিও আইসিতে ভোল্টেজ সাপ্লাই করে, ওখানে কমান্ড করে, তখন অডিও আইসি অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে বৃহৎ আকারে সাউন্ডটা বাজানোর চেষ্টা করে। এটা হচ্ছে কাজ। তারপরে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, মানে I2Cর দুইটা লাইন থাকে, SCL SDA। মানে এখানে আপনাদের বোঝানোর স্বার্থে ডিটেলসে আমি কিন্তু এখানে তুলে রেখেছি। আর জিএনডি লাইন তো আমি আগেই বললাম, যে জিএনডি লাইন যদি মিসিং থাকে, তাহলে নেগেটিভ পজিটিভ ফায়ার হবে না, সেক্ষেত্রে ফোনটা অন হবে না। এরপরে আমরা জানবো হচ্ছে হার্ডওয়্যার সেকশন। হার্ডওয়্যার সেকশনটা কি? হার্ডওয়্যার সেকশন হচ্ছে যে মোবাইলের মানে হার্ডওয়্যার সেকশন সাধারণত 6টি সেকশন নিয়ে গঠিত, মানে 6টি অপশন নিয়ে গঠিত। তার ভিতর হচ্ছে যে পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, নেটওয়ার্ক সেকশন, ডিসপ্লে সেকশন, সাউন্ড এবং ক্যামেরা। আমরা সবাই মোটামুটি এইগুলো বুঝি, যে পাওয়ার আইসি ছাড়া তো ফোন অন হবে না। পাওয়ার আইসি বলতে একটা সাব স্টেশন বলা হয়। চার্জিং সেকশন ছাড়া ফোন চার্জ হবে না। আর নেটওয়ার্ক সেকশন ছাড়া কল চলবে না। ডিসপ্লে ছাড়া তো আপনি দেখবেন কী করে। আর সাউন্ড ছাড়া তো শোনা সম্ভব না। আর ক্যামেরা হচ্ছে যে একদম থার্ড অপশন, ক্যামেরা না থাকলেও ফোন চলে। তবে ক্যামেরা হচ্ছে যে এখনকার ফোনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কাস্টমার ক্যামেরা ছাড়া ফোন ছাড়তে চায় না। এরপর আমরা যাব হচ্ছে পাওয়ার আইসি সেকশনের পিএমআইসি সম্পর্কে ইন ডিটেলসে। এই সেকশনের গুরুত্বপূর্ণ লাইনগুলো নিচে আমরা দেখতে পাই। তার ভিতরে ভিভ্যাট লাইনটা
আমি কিন্তু যা বলছি সেটা কিন্তু ধাপে ধাপে আসছে, এগুলো কিন্তু আগে আপনারা জানছেন, পরে আবার ইন ডিটেলসে জানতে পারছেন। ভিভেট লাইন বলতে আমরা কিন্তু এই যে চার্জিং ডাটায় যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু ভিভেট লাইনটা অলরেডি দেখেছি। ভিভেট লাইনটা সর্বপ্রথম সংযোগ থাকে হচ্ছে চার্জিং আইসির ভিতরে, আর এমটিকের ক্ষেত্রে একটা লাইন পাওয়ার আইসির ভিতরে ইনবিল্ড করা থাকে। এমটিকের ক্ষেত্রে সেটা আছে যে বোঝার জন্য আমরা যদি বিটম্যাপ অন করি, বিটম্যাপ অন করার পর এখানে আমরা কিন্তু এই যে ভিভ্যাটের একটা লাইন কিন্তু পাওয়ার আইসির সাথে সরাসরি সংযোগ দেখতে পাচ্ছি। তো এটা পরে হচ্ছে যে ভিপিএস পাওয়ার। ভিপিএস পাওয়ার বলতে বোঝানো হয়েছে যে ফোনের আছে যে চার্জিং সেকশনে চার্জ কানেকশন দেওয়ার পর চার্জিং আইসি যে আউটপুট ভোল্টেজটা তৈরি করে, চার্জার আইসি যদি আউটপুট ভোল্টেজ না বানায় তাহলে কিন্তু ফোন অন হবে না। অর্থাৎ চার্জিং আইসি থেকে ভোল্টেজ যদি পাওয়ার আইসি পর্যন্ত না যায় তাহলে পাওয়ার আইসি কিন্তু পাওয়ার পাবে না, আর এইটাকে বলা হয় ভিপিএস পাওয়ার। এখানে ভিপিএস পাওয়ার বলতে আমরা হচ্ছে যে যদি অন্য একটা ডায়াগ্রাম দেখি, এটা হচ্ছে যে ভিসিস, এমটিকের ক্ষেত্রে ভিসিস দেখায়, তো যার জন্য হয়তো অনেকে বুঝছে না যে ভিসিসটা আসলে কি। একটু অন্য একটা ডায়াগ্রাম অন করি তারপরে বোঝাচ্ছি। ভিপিএস পাওয়ার হচ্ছে যে চার্জিং আইসি যখন হচ্ছে যে চার্জিং লাইন ইন হবে, চার্জিং লাইন যখন হচ্ছে যে ইউএসবি কানেকশন দিয়ে আমরা যখন চার্জার থেকে চার্জারে সংযোগ দিব তখন সে কী করবে, অটোমেটিকলি এই ভোল্টেজটা পাওয়ার সুইচ প্রেস করার আগেই সে কী করবে, পাওয়ার আইসিকে ভোল্টেজটা সাপ্লাই দেবে। এখন ভিএসবি ইন ভিপিএস পাওয়ার, এই দেখেন এইটা হচ্ছে যে ভিপিএস পাওয়ার বলা হয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একবার প্রশ্ন করেছেন যে ভিপিএস পাওয়ারটা কি। ভিপিএস পাওয়ারটা যেহেতু সেকশনটা চলে এসেছে সেই ভাই একটু দেখে নেন যে আপনার ভিপিএস পাওয়ারটা হচ্ছে যে আপনার চার্জিং আইসি যে আউটপুট ভোল্টেজটা তৈরি করবে এটাকে ভিপিএস পাওয়ার বলা হয়। এখানে ধরুন এই যে কয়েল, যেটা এখানে একটা কয়েল আছে, এটা একটা হচ্ছে বুট ক্যাপ আছে, পাশাপাশি আছে যে চার্জিং আইসির মানে ভোল্টেজ বাইরে বের করে কয়েলের মাধ্যমে আবার ভিতরে ঢুকিয়ে নেয়। যখন এই আইসি ভোল্টেজটা ভিপিএসটা তৈরি করবে তখন কিন্তু আপনি এখানে ভোল্টেজটা চেক করতে পারবেন। এবং বুট ক্যাপের দুই পাশে এক পাশে 4 ভোল্টেজ এবং এক পাশে 8 ভোল্টেজ থাকবে। যদি এই ভোল্টেজটা এই চার্জিং আইসি তৈরি করে, এই যে আমরা ধারণা করছি এইটা হচ্ছে বুট ক্যাপ হতে পারে, এটা হচ্ছে যে একটু কেমন হয়ে গেল, এই লাইনটা সম্ভবত বুট ক্যাপের লাইন, এই এর অপর প্রান্তে আর এই প্রান্তে 5 আর 8 যদি ভোল্টেজ বানায় তাহলে এই আইসিটা ঠিক আছে। আর এই ভিপিএস পাওয়ার ছাড়া একটা ফোন রান করা সম্ভব না। ভিপিএস পাওয়ার বলতে কী হচ্ছে যে একটু ভেঙে বলি, যে ধরেন আপনি কিছু স্টাফ নিয়োগ করেছেন আপনার একটা জায়গায়, আপনার একটা প্রতিষ্ঠানে বা একটা কারখানায়, তারা অলরেডি আপনার হুকুম শোনার জন্য অলরেডি বসে থাকলো। এবার যখন আপনি বলবেন যে স্টার্ট করো, তখন সে কী করবে, কাজ শুরু করে দিল। এটি হচ্ছে ভিপিএস পাওয়ারের কাজ। চার্জিং আইসি কী করছে, সে ভোল্টেজ চার্জিং সেকশন ব্যাটারি সেকশন থেকে চার্জিং সেকশন থেকে ভোল্টেজ নিয়ে পাওয়ার আইসির গোড়ায় রেখে দিচ্ছে। এবার পাওয়ার আইসিকে যখন আমরা পাওয়ার প্রেস করছি, নেগেটিভ পজিটিভ এক করছি, মানে পাওয়ার সুইচে তো ভোল্টেজ থাকে, ওটা জিএনডি করার মাধ্যমে কী হয়, কমান্ড করা হয়। আর তখনই কী হয় যে একটা ফোন অন হওয়ার যে প্রসেস আছে সেটা শুরু করে। অন্য সেকশন নষ্ট থাকুক কিন্তু পাওয়ার সেকশনের আপনার যদি পাওয়ার ইন না থাকে, এই ভিপিএস পাওয়ার যদি ইন না থাকে তাহলে সে কিন্তু ভোল্টেজ বানাবে না। আর সে ভোল্টেজ বানায় কত, আপনার হচ্ছে 1.8 আছে, 1.0, 2.8, 2.0, 3.3 এইরকম ভোল্টেজ যায়। এই ভোল্টেজের যখন ক্লাস নিব বা ভোল্টেজ সেকশন যখন বোঝাবো তখন ইন ডিটেলসে ভোল্টেজ সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এইটুকুন আশা করি ক্লিয়ার হয়েছেন। এরপরে হচ্ছে যে আমি 1.8 ভোল্টেজের কথা অলরেডি বলেছি, যে আমরা যদি এই যে আমরা এখানে ডায়াগ্রাম অলরেডি এঁকে রেখেছি, যে এখানে আছে যে আউটপুট ভোল্টেজ যেগুলো হয় সেগুলো হচ্ছে 1.8, 3.3, 2.8
ইটিসি ইটিসি আরও কিছু ভোল্টেজ আছে যেগুলো এই ভিপিএইচ ইন হওয়ার পরে এই ভোল্টেজগুলো পাওয়ার আইসি আউটপুট করে। আমরা এবার পরের ধাপে যাব, পাওয়ার আইসির চেকিং। ভালো করে বোঝেন, পাওয়ার আইসি চেকিং। পাওয়ার আইসি চেকিং বলতে যে মোবাইলে পাওয়ার সেকশন আছে মোবাইলের হার্ট বলা হয়। আমি কিন্তু বারবার ওই একই জায়গায় চলে আসছি, কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আশা করি আপনাদের পরবর্তী এই সেকশন নিয়ে আর কোনো কমপ্লেন থাকবে না। আর এত ডিটেলসে আপনি ফেসবুক ইউটিউব কোনো জায়গায় আসলে পাবেন না আমি মনে করি। এত ডিটেলসে আপনার যতটুকু আমি দেখাইছি, আপনারা যেটা দেখছেন ভালোবাসার খাতিরে হয়তো আমি আমার থেকে যতটুকু আছে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অনুগ্রহপূর্বক আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভটা শেয়ার করুন, কারণ আপনাদের অনুপ্রেরণা, আপনাদের কমেন্টস, আপনাদের লাইক এর উপর নির্ভর করবে আমাদের পরবর্তী মানে যাত্রা আর কি। আর দেখা আপনাদের অনুপ্রেরণাই নেই তাহলে আমি আপনাদের ভালো কিছু দেবো কেমনে। এটা হচ্ছে যে আপনাদের ভালোবাসা আমাদের অনেক দূর পর্যন্ত যাবে। এরপরে হচ্ছে যে এই লাইনটা কি জন্য বললাম, যে দেখুন যে পিএমআইসির সাথে সংযুক্ত কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা দেখতে হবে। প্রথম অপশন আগে পড়ে নিই, তারপরে পিএমআইসি অতিরিক্ত গরম হয় কিনা, পিএমআইসি থেকে সঠিক ভোল্টেজ আউটপুট আছে কিনা। এখানেও সেই ইনপুট আউটপুটের বিষয়টাই আসছে। পিএমআইসি শর্ট যদি থাকে, ধরেন ফোনে নো সেন্স হইলে তখন আমরা কি করব? নো সেন্স হইলে তখন এই যে আমরা যে মার্ক করে রেখেছি এই অপশনগুলো আমরা হচ্ছে যে একটু খেয়াল করব। একটা, দুটো, তিনটে, এগুলো হচ্ছে যে প্রাইমারি ভিপিএস প্রাইমারি লাইন বলা হয়। যখন চার্জিং আইসি আউটপুট দিচ্ছে এবং এই পাওয়ার আইসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো কিন্তু ইনপুট ভোল্টেজের সাথে সম্পৃক্ত। ইনপুট ভোল্টেজের সাথে যদি এই লাইনগুলো হচ্ছে যে শর্ট থাকে তাহলে কিন্তু সে আর পাওয়ার আইসির ভিতরে ভোল্টেজ ঢোকাবে না। একটা মোবাইলের সিস্টেম হচ্ছে কেমন, যে ধরেন একটা ক্যাপাসিটার জিএনডি করা, এটা হচ্ছে জিএনডি, আর এই পাশে আছে প্লাস লাইন কোনো একটা আইসির ভিতরে আছে। এবার এখান থেকে ধরেন এর ক্ষমতা আছে 4 ভোল্টেজ, আপনি এখান থেকে দেবেন কত 10 ভোল্টেজ, তখন কি করবে? এ ফিউজ হয়ে গেল। এ যখনই ফিউজ হয়ে যাবে, এই ক্যাপাসিটার যখনই ফিউজ হয়ে যাবে তখন এই লাইনটা জিএনডির সাথে অটোমেটিক অ্যাড হয়ে থাকবে। তখন আপনি যখন এখানে 20 ভোল্টও দেন তখনও কিন্তু ওর আইসি পর্যন্ত আর ভোল্টেজ যাবে না। এখান থেকে ধরেন মূলত লাইনটা থাকে এইরকম, এখানে নির্দিষ্ট একটা কোনো একটা আইসি থাকে, এটা ধরেন পিএম না, এটা হচ্ছে সিপিইউ আর এটা হচ্ছে পিএম। লেখাটা কেমন হয়ে যাচ্ছে, বেমানান হয়ে যাচ্ছে। তাই যাক, এই লাইনে যদি কোনো কারণবশত যদি ভোল্টেজ ইন হওয়ার সময় এই ক্যাপাসিটারের ভোল্টেজের বাইরে চলে যায় তাহলে এই ক্যাপাসিটার শর্ট হয়ে যাবে, যার কারণে এই সিপিইউর ভিতরে আর ভোল্টেজটা ঢুকবে না। তাহলে কি হবে? যে আপনার ফোনটা ডেড ইস্যু থাকবে। আর এটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমরা এখানে যে ক্যাপাসিটারগুলো দেখেছি যদি নো সেন্স হয়ে যায় কোনো ফোন, ধরেন পাওয়ার প্রেস করার পর কোনো রিডিং নাই, তাহলে আপনাকে প্রথম ধাপ হবে যে ভিপিএস পাওয়ারটা ঠিকঠাকভাবে আইসির ভিতর ইন হচ্ছে কিনা। যদি ইন হয় তাহলে আপনাকে পরের ধাপে যেতে হবে। তাহলে এই যে ইন যদি না হয় তাহলে কি করবেন? এই ক্যাপাসিটারগুলো চেক করবেন। আর এই ক্যাপাসিটার চেক করার পরে এখানে নিশ্চয়ই কোনো না কোনো শর্ট পাবেন। শর্ট পাওয়ার পরে কিন্তু ওইটা শর্ট নাও হতে পারে বা ওইটা শর্ট না, এটার জন্য আপনাকে কী করতে হবে? বিট ম্যাপ অন করতে হবে। এটা আমরা পরের ক্লাসে জানবো। তাহলে আমরা প্রথমত হচ্ছে যে এই যে পাওয়ার আইসি সঠিক আছে কিনা এটা আছে কিন্তু আমরা কিছুটা বেসিক তথ্য আজকের ভিডিওতে পেলাম। যে ক্যাপাসিটার অনেক সময় শর্ট হয়ে যে পাওয়ার আইসির যে কার্যক্রম সেটা বন্ধ করে দেয় এবং পাওয়ার আইসি হিট হতে পারে। আবার এরকম আছে যে ফোন হচ্ছে যে রিডিং নিচ্ছে, পাওয়ার আইসি হিট হচ্ছে, প্রচণ্ড পরিমাণ পাওয়ার আইসি হিট হচ্ছে, আমরা কি করি যে ঠাস করে পিএমআইসিটা তুলে আবার নতুন একটা লাগাই, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না। সেক্ষেত্রে করণীয় কী হবে? যে এই পিএমআইসিকে আছে যে গরম করাচ্ছে কে, ধরেন আপনার হচ্ছে যে গাড়ি
গতিতে যাচ্ছেন যাতে যাতে সামনের চাকাটা ইট পড়েছে আর আপনার গাড়ি সামনে আগাতে পারছেন না, তখন কি হচ্ছে পেছনের চাকা আবার রাস্তার সাথে ঘষা খাচ্ছে আর খুব শক্তি দিচ্ছে, গাড়ি যখন আগাতে পারছে না তখন কি হচ্ছে যে গাড়ির ইঞ্জিনে প্রচুর পরিমাণে প্রেশার হচ্ছে, ইঞ্জিন কিন্তু ঠিকই চলছে কিন্তু গাড়ি আগাতে না পারার কারণে কিন্তু ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি আছে, ইঞ্জিন চললেও কিন্তু ওই ইঞ্জিনটা আপনি আবার ইঞ্জিনটা ফেলে আরেকটা লাগাবেন, আপনার তো চাকা বেঁধে আছে, তাহলে এর জন্য কী হবে, আপনার শর্টটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা যাক, পরের ধাপে আরও বিস্তারিত আমরা জানাবো। এবার আসি চার্জিং সেকশন নিয়ে। আমরা কিন্তু আজকে মান নির্ণয় করছি এবং সেকশনগুলো কিভাবে বুঝবো, সেকশনগুলো আসলে কি কি কাজে ব্যবহার হয় সেটা আমরা জেনে নিচ্ছি। এবং এর পরের টপিক্সে আমরা কি করব, যে প্রত্যেকটা টপিক্স নিয়ে 1 ঘন্টার লাইভ হবে, চার্জিং সেকশন হোক, পাওয়ার সেকশন হোক, সিপিইউ সেকশন হোক, র্যাম সেকশন হোক, টোটাল ওই ইন ডিটেলসে ওই সেকশনটার সম্পর্কে ডিটেলসে আমি জানাবো। আপনারা চেষ্টা করবেন রেগুলার লাইভে আমাদের রেগুলার লাইভে যুক্ত হওয়া এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কেন আপনাদের মতামতগুলো আমার খুব প্রয়োজন, যে আমি আপনাদের শেখাতে পারছি কিনা। যেহেতু আমি লাইভে একলাই বকবক করিয়ে যাচ্ছি, কিন্তু আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। আপনারা যদি কমেন্টে লেখেন তাহলে আমি হয়তো ইন ডিটেলসে আরও শুনতে পারবো, মানে জানতে পারবো যে আমি বোঝাতে পারছি কিনা। না হলে আমার যে কথা আছে বা আমার যে মানে সেকশন আছে, যে আমি যেভাবে সাজিয়েছি এগুলো আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। তা চার্জিং সেকশন নিয়ে এবার বলি। চার্জিং সেকশন কাজ করে কি, যে ইউএসবি পোর্ট থেকে শুরু করে ইউএসবি পোর্টে লাইনটা দেওয়ার পরে সেখান থেকে যায় কোনে চার্জিং আইসিতে যায় আছে যে ব্যাটারি, এটা হচ্ছে যে আমরা দেখি আর কি। এরপরে আমরা দেখি কি সিসি লাইন। আমি কিন্তু এর আগে কিন্তু সিসি লাইন বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে এসেছি, যে সিসি লাইন, ভিবাস লাইন, ডাটা লাইন এই চার্জিং সেকশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সিসি লাইন, ভিবাস লাইন আর ডাটা লাইন। সিসি লাইন কি, সিসি লাইন হচ্ছে যে আপনার সংযোগ পাওয়ানোর জন্য কাজ করে, ফাস্ট চার্জিংয়ের জন্য কাজ করে। সিসি লাইন হচ্ছে 9 ভোল্ট, না 5 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট পর্যন্ত বুস্ট হয়। যেসব ফোনগুলো 120 ওয়াটের চার্জার, যেসব ফোনগুলো 80 ওয়াটের চার্জার, যেসব ফোনগুলো 67 ওয়াটের চার্জার, এই কাজগুলো সিসি লাইন দ্বারা হয়ে থাকে। আর ভিবাস এই লাইনটা হচ্ছে যে মূলত চার্জ যখন সংযোগ দেওয়া হবে, চার্জের যে ভোল্টেজটা, ওই যে 9 ভোল্ট, 5 ভোল্ট, 8 ভোল্ট, 12 ভোল্ট, এই ভোল্টেজটাকে চার্জিং এসে কিন্তু পৌঁছে দাও, এটাকে বলা হয় ভিবাস লাইন। আমরা কী করি, অনেক সময় চার্জিং লাইন বাইপাস করার জন্য বেশিরভাগ এই যে আমি যে ফোনটা, এই যে গরিব ফোন নোট 10 প্রো ম্যাক্স, এই ফোনটা হচ্ছে তো অধিকাংশ সমস্যা এনে অপরাধী হচ্ছে সিপিইউ। আমি কিছুক্ষণ আগেও এটার কাজ করেছি, সিপিইউটা কাজ করেছি, অনলি 8 থেকে 10 মিনিট আমার সময় লাগে এটার কাজ করতে। তো যাক, এটা হচ্ছে যে এই যে ফ্লেক্স রেবন, এই ফ্লেক্স রেবনের মধ্যে দিয়ে চার্জ হয়, মানে পাস হতে পারে না, তখন কি হয়, আমরা এখান থেকে একটা ভিবাস লাইন টেনে দিই, ফাস্ট চার্জিং শো করে বা কাজ করা শুরু করে। শো তো করেই, কিন্তু স্লো চার্জের কথা বলছি, এটা কাজ করে। ইনি অনেক ক্ষেত্রেই দায়ী, এনা এই ফোনের সমস্যা অনেক, তবে সলভ হয় আর কি। নোট 10 প্রো ম্যাক্স নিয়ে যারা সমস্যায় পড়বেন অবশ্যই কমেন্ট করবেন, বা চেষ্টা করব তাদের মানে তথ্যমূলক কোনো হচ্ছে যে সমস্যা থাকলে উত্তর দিয়ে সমাধান করে দেওয়ার। এবার আমরা জানি হচ্ছে যে ভিবাস পাওয়ার লাইন, চার্জিংয়ের জন্য এটি হলো মেন লাইন, যেটা আমি কিন্তু আগেই বললাম। আর চার্জিংয়ের জন্য এই লাইনে 9 ভোল্ট, 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, 20 ভোল্ট পর্যন্ত সাপ্লাই যেতে পারে। এখানে নিচে আমি কিন্তু একটা ডায়াগ্রাম অলরেডি শো করিয়েছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এখানে কিন্তু এই যে ডিএমডিপি লাইন আছে, এরপর আছে চার্জিং সেকশনের এই যে ভিবাস লাইন অলরেডি মার্ক করে দেখানো আছে, এই ভিবাস লাইন, আর পাশাপাশি এই যে ইউএসবি লাইন যে কটা। তাই যাক, আমরা পরের ধাপে যাই। পরের ধাপে হচ্ছে একটা গেল। আচ্ছা, সিসি লাইনের কনফিগারেশন লাইন বলা হয়। সিসি লাইনটা কি? সিসি লাইন হচ্ছে কনফিগারেশন লাইন। ইউএসবি টাইপ সি এর জন্য লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন ফোনে কাজ করবেন আপনাদের এই সিসি লাইনটা চেক করবেন কোন ফোনে, যেটা হচ্ছে যে আপনার 5G যে ফোনগুলো আছে এই ফোনগুলোই কিন্তু এই লাইনগুলো ঠিক রাখতে হবে। আমরা লাইভে আর সর্বোচ্চ 15 মিনিট যুক্ত থাকবো, এরপর আমাদের লাইভটি শেষ হয়ে যাবে। সিসি লাইন
আর হচ্ছে যে CC1 আর CC2 এই দুইটা লাইন দ্বারা মূলত হচ্ছে যে চালু থাকে আর কি, এই দুইটা লাইন দ্বারাই মূলত কাজ করে। আচ্ছা, ইউএসবি কেবল সঠিকভাবে লাইন আছে কিনা এটা আমাদের চেক করতে হবে যে ওই লাইনটা ঠিক আছে কিনা, মানে সিসি অনেক সময় চার্জ সংযোগ নিচ্ছে না। আপনার 5G ফোন 4G ফোনও অধিকাংশ আছে, তবে 5G ফোনগুলো বেশি। তারপর ইউএসবি কেবল সঠিকভাবে লাগানো আছে কিনা, তারপরে কেবলটি কোন দিকে লাগাইছেন, সোজা লাগানো হয়েছে না ঘুরিয়ে লাগানো হয়েছে, এইটা কিন্তু CC1 আর CC2 এই দুটো লাইন দ্বারা ট্রেসিং হয়। এরপরে কেবল গেল, এবার চার্জার কত ওয়াটের হবে, মানে চার্জ ধরেন দিয়েছেন, চার্জারটা কত ওয়াটের সেটাও কিন্তু এই দুইটা লাইন দ্বারাই কিন্তু হচ্ছে যে কনফিগার হয়, সেই প্রসেসরকে বোঝায় বা হচ্ছে যে ওই যে শো করে যেটা ডিসপ্লে, সেটা কিন্তু এটার মাধ্যমে শো করে। তারপরে ফাস্ট চার্জিং হবে কিনা সেও কিন্তু এই দুইটা লাইনেই কিন্তু হচ্ছে যে কন্ট্রোল করে আর কি। আর ওটিজি আমি আগেই বলেছি, ওটিজি পাওয়ার জন্য কিন্তু এই দুইটা লাইন প্রয়োজন। এখানে ডায়াগ্রাম আকারে দেখানো আছে যে এখানে ডিএমডিপি লাইন ছাড়াও অতিরিক্ত CC1 CC2 এই দুইটা লাইন থাকে। আশা করি সিসি নিয়ে মানে সিসি লাইন কনফিগারেশন চ্যানেল এই লাইনটা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এরপর আসি ডাটা লাইন। ডাটা লাইন বলতে ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ, এটা তো আমরা সবাই জানি। ডাটা লাইন ছাড়া মানে বাটন ফোনেও চার্জ বুস্ট হয় না, অ্যান্ড্রয়েড ফোন তো বাদই তোলা। তো অবশ্যই ডাটা লাইন সংযোগ ঠিক করবেন, কারণ ডাটা লাইন হচ্ছে যে আপনার কম্পিউটারে যখন ইউএসবি কানেকশন দেওয়া হয়, এই ইউএসবি কানেকশনের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে USB 2.0, আর ওই CC1 CC2 হচ্ছে USB 3.0 জন্যই ব্যবহার হয়। মূলত ডাটা ট্রান্সফার, ফাইল কপি, USB ডিবাগিং, তারপর PC কানেক্টিভিটি A to Z মানে প্রবলেম সলভের জন্যে, সংযোগ পাওয়ার জন্য মূলত এই লাইনটা ব্যবহার করা হয়। এরপর আসি চার্জিং চেকিং পদ্ধতি। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের কাছে অধিকাংশ সময়ই এই সমস্যা নিয়ে আসে, আর আমরা কি করে বিড়ম্বনায় পড়ি, কাস্টমারকে অনেক সময় ভুল তথ্য দিই এবং দেওয়ার কারণে কাস্টমার কী হয় যে বিড়ম্বনা হয়, কেউ ব্যাটারি চেঞ্জ করে ফেলে, কেউ ডিসপ্লে চেঞ্জ করে এই দূর সে চার্জার চেঞ্জ করে, কেবল চেঞ্জ করে। আসলে কিভাবে এটা আপনি নির্ণয় করবেন যে এটা ড্যামেজ আছে? ফোন চার্জে লাগানোর পরে ফোনে সঠিকভাবে অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা প্রথম কাজ। ইউএসবি যদি অ্যাম্পিয়ার না নেয় তাহলে তারপর আমরা করব কি, ইউএসবি ডিটেক্ট হচ্ছে কিনা, কম্পিউটারে যে ইউএসবি কেবল আছে ইউএসবি কানেকশনটা দেওয়ার পরে ইউএসবি ডিটেক্ট হচ্ছে কিনা। আর এরপরে দেখবো হচ্ছে চার্জিং আইসির স্বাভাবিক তাপমাত্রা আছে কিনা। এটা হচ্ছে যে ফোন খোলার পরে, এটা হচ্ছে যে আগে না, কিন্তু আপনাকে প্রথমে এই দুটো দেখতে হবে যে ইউএসবি ডিটেক্ট হচ্ছে কিনা আর হচ্ছে ফোনে অ্যাম্পিয়ার নিচ্ছে কিনা। ধরেন ফোনে যদি কম্পিউটারের ইউএসবি পাই তাহলে আপনার ওই CC1 CC2 D+, D- এই চারটা লাইন কিন্তু সংযোগ আছে, তাহলে এজন্য কিন্তু আপনার হচ্ছে যে ইউএসবি ডিটেক্ট হবে এবং চার্জ ফাস্ট নেবে। তাহলে যখন অ্যাম্পিয়ার যখন নেবে না তাহলে কি হবে যে আপনার হচ্ছে যে এই ইউএসবি ডিটেকশনে যে লাইনগুলো মিসিং থাকতে পারে। আর তার আগে বললাম এই যে দোষী ফোন Note 10 Pro Max, এনার তো অনেক দোষ। এনার হচ্ছে যে অধিকাংশ সময় এই রেবন থেকে সমস্যাটা হয় যে এই চারটা লাইনের কোনো একটা লাইন মিসিং থাকে, তখন বুস্ট চার্জিং হয় না। আর কাস্টমারের একটাই কথা যে আমার চার্জ মিনিটে 20% করে উঠতে হবে। তো ফোন তো নাই যেন হচ্ছে যে ওটা হচ্ছে যে একটা পাওয়ার ট্রান্সমিটার বা কিছু একটা, মানে বললাম আর হয়ে গেল যে চার্জ দাও, তাড়াতাড়ি চার্জ দাও। কাস্টমারের এসে একটাই কথা, ভাই ফোন চার্জ হইতে হবে খুব দ্রুত। আমি বাথরুমে যাব, 5 মিনিট বাথরুম সারবো, ঘুরে এসে আমার ফোন যদি ফুল চার্জ হয় এরকম চার্জার দেবে। তাহলে এবার বলেন ওই ধরনের চার্জার কি তার ফোনে হচ্ছে যে কোম্পানি ওরকম সিস্টেম করে রেখেছে? অধিকাংশ কাস্টমারের কমপ্লেন হচ্ছে মিনিটে 3% 4% করে চার্জ উঠতে হবে। সম্ভব? অসম্ভব। তা যাক, আমরা যে পর্যায়ে ছিলাম যে চার্জিং সেকশনের জন্য আপনাকে এই অপশানগুলো খেয়াল করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। মানে মোটামুটি চার্জিং সেকশন নিয়ে আরও ডিপলি বলা যায়, কারণ চার্জিং সেকশন নিয়ে যেহেতু আমাদের ক্লাস না, আমাদের ক্লাস ছিল কি যে আমরা হচ্ছে যে বনি স্কিমেটিক্সের যে হার্ডওয়্যার সেকশনটা দেখব এবং এর মান নির্ণয় করব। এখন ছোট্ট করে কিছু তথ্য দেব, এরপর আমরা লাইভের কিছু প্রশ্নোত্তর করব
এবং তারপরে লাইভটা শেষ করে দেবো। আমাদের 15 মিনিট টাইম চাইছি, 10টা 2 বাজে, আমরা আর 8 মিনিট কি 12 মিনিট এরকম লাইনে থাকবো। তা এখন এলসিডি ডাটা আমরা পরবর্তী লাইভে আমাদের যে স্টেপ থাকবে সেটা হলো যে এলসিডির লাইট সেকশন এবং গ্রাফিক্স সেকশন। যদি সম্ভব হয় দুইটাই বলবো, না হলে সর্বপ্রথম এলসিডির লাইট সেকশন নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী লাইভের টপিকস হলো এলসিডি লাইট, অ্যান্ড্রয়েড অ্যামোলেড বলেন, আইপিএস বলেন, যে কোনো সেটের লাইট সেকশন কীভাবে কাজ করবেন সে বিষয়ে জানতে পারবেন। তা এখন আমি যে ওই যে আপনার প্রথমে যে লেখা হার্ডওয়্যার সেকশনের পরিচয় ও মান নির্ণয়, এটা তো টোটাল ইন ডিটেলসে আপনাদেরকে শেয়ার করেছি। এখন ছোট্ট করে কিছু তথ্য শেয়ার করি। আপনারা যখন ফোনটা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আপনার সমস্যা কী ধরনের সেটা আগে সঠিকভাবে কাস্টমার থেকে যাচাই করবেন, শুনবেন। শোনার পরে ধরেন ফোন চার্জে দিয়েছেন, ফোন অন হচ্ছে কিন্তু গ্রাফিক্স নেই, ডিসপ্লে কিছু নাই, তাহলে আমরা সর্বপ্রথম কি লাইট সেকশনে যাব না গ্রাফিক্স সেকশনে যাব? প্রশ্ন হলো আপনার কাছে। তখন ফোনটা ভালোভাবে খুলবেন, খোলার পর আমি বলছি ফোনটা হচ্ছে যে সর্বপ্রথম যদি ফোনে গ্রাফিক্স না থাকে লাইট দেখতে পাবেন না। আইপিএস হোক অ্যামোলেডিতে হোক লাইট আসবে না, লাইট আসবে কিন্তু মৃদু আকারে থাকবে, সেটা আইপিএসের ক্ষেত্রে কিছু কিছু ফোনে। আপনাকে সর্বপ্রথম ডিসপ্লেতে গ্রাফিক্স আনতে হবে। আর এই যে মান নির্ণয়ের কথা বললাম, মান নির্ণয়ের আরও অনেক কথা বলেছে, এখন ছোট্ট করে কিছু তথ্য দেই যে আপনার একটা ফোনের মান নির্ণয় করতে হলে আপনার এই যে লাইট আছে যে ডিসপ্লে গ্রাফিক্স নেই, এটার মানের জন্য আপনাকে হচ্ছে যে এই কানেক্টরের হচ্ছে যে ভ্যালুটা চেক করতে হবে। এটা আমি কিন্তু শুরুতে বলেছি যে আমি কিছু তথ্য শেষ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন এই রেবনটা এই কানেক্টরটা অন করবেন, কানেক্টরটা অন করার পর এটা কিন্তু আমি ডায়োড মোড থেকে অন করেছি, দেখতে পেয়েছেন মনে হয়। এই যে এই সেকশনটা ডিসপ্লের এই যে রেবনের যে সেকশনে আমরা কিন্তু এখানে লাইন দেখতে পাচ্ছি 0.484 দেখুন মান কিন্তু প্রত্যেকটাই কিন্তু সেম মানের আছে, প্রত্যেকটাই সেম, কোনোটা 19-20 নেই। এখন আপনার এখানে যদি 0.484 এই জায়গায় যদি মান থাকতে হচ্ছে যে 284, মানে 200 মান কম থাকতো, তাহলে কি করতেন? এই লাইনটা কি করবেন? এই লাইনটা ফল্ট আছে। যদি এই মানটা যদি বেশি হয়ে যায়, যদি এটা ভোল্টেজ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন? এটা লাইনের কোনো সিরিজে বা প্যারালালে কোনো ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্সের মান কম বেশি হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন মান নির্ণয়ের বিষয়টা। আমরা যখন কাস্টমার থেকে শুনে নেব যে তার ফোনে কি ধরনের সমস্যা, তখন আমরা কি করব? সেই অনুযায়ী কিন্তু ওই স্টেপটা ফলো করব। তাহলে আমরা কি করব? যে আমরা ডায়োড মোড থেকে আমরা কিন্তু এই এলসিডির যে কানেক্টর আছে এটা অন করে নিয়ে এটা কিন্তু আমরা ডায়োড মোডে আছে যে মাল্টিমিটারের যে প্লাস এবং মাইনাস, প্লাসটা বডিতে রেখে মাইনাস লাইন দিয়ে আমরা কিন্তু এই লাইনগুলো সব অ্যাকুরেটভাবে পরিমাপ করে নিতে পারবো প্রত্যেকটা মান সেম আছে কিনা। আর এখানে দেখুন যে আপনার মান অ্যাকুরেট নির্ণয় করার জন্য আপনার কিন্তু মানে একদম ইন ডিটেলসে এখানে দেওয়া আছে, শুধু একটু ব্রেন খাটিয়ে মাথা খাটিয়ে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে। এই যে দেখুন, ধরেন এই যে এলসিএম এভিডিটি, হ্যাঁ, এই যে এভিডিটি লাইন আর এভি ডাবল ই, এই দুইটা লাইন হচ্ছে যে কোথায় আছে, এই দুইটা লাইনের কোন একটা লাইন আপনি ট্রাক মানে ভোল্টেজ পেলেন না, জিআর পেলেন না, তাহলে এই দুটো লাইন আছে আপনি বুঝবেন কি করে যে ঠিক আছে কিনা বা এটা কাজ করবেন কি করে। যদি আপনি এখানে কোনো ভ্যালু না পান, মানে জিআর পেয়েছেন কিন্তু ভোল্টেজ নেই, অধিকাংশ সময় জিআর পাবেন, জিআর মিসিং থাকে খুবই কম, একমাত্র প্রসেসরের লাইন ছাড়া বাদ বাকি সব লাইন ঠিক থাকে। প্রসেসরের লাইন আছে জিআর মানে অধিকাংশ সময় মিসিং হয়, মানে আমি পেয়েছি, আরও কিছু বিষয় থাকে। তা এখন হচ্ছে যে আপনাকে জিআর যেহেতু পেয়েছেন, তাহলে এখানে কিন্তু ফোন অন করার পর কিন্তু ভোল্টেজ আসবে। যদি আপনার গ্রাফিক্স লাইন এখানে যে এই আমরা যে ডিটেলস এই যে গ্রাফিক্স সেকশনটা দেখছি,
আর যে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা ভোল্টেজ যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু এখানেও কিন্তু ভোল্টেজ আসবে, মানে এখানে জিআর যদি ঠিক থাকে, সিপিইউ যদি কমান্ড করে, তখন কিন্তু এই গ্রাফিক্স আইসি কিন্তু এখানে ভোল্টেজ -5 আর শুধু 5 দুইটা ভোল্টেজ, একটা হচ্ছে 5 এবং ঘুরিয়ে মানে -5 বলা হয়, দুইটা ভোল্টেজ কিন্তু এখানে দেবে। আর ধরেন আপনি একটা ভোল্টেজ পেয়েছেন, অধিকাংশ সময় গ্রাফিক্স আইসিতে 5 ভোল্টেজ একটা ঠিক থাকে আর -5 ভোল্টেজটা মানে মিসিং থাকে। সেটার জন্য কি করতে হবে, যে আপনার ঠিক অপোজিটে এসে এখান থেকে এই আইসিটা উঠিয়ে ফেলতে হবে, দেওয়ার পরে নিচে ফাঙ্গাস আছে কিনা, এর লাইনগুলোর নিচে ট্রাসিংগুলো ঠিক আছে কিনা, এর ইনপুট লাইন ঠিক আছে কিনা আপনাকে খেয়াল করতে হবে। ইনপুট লাইন ঠিক আছে বলে কিন্তু একটা ভোল্টেজ পাবেন, আর যেটা আরেকটা পাচ্ছেন না, এটার জন্য আপনার করণীয় হচ্ছে যে এই আইসিটার হয়তো মানে আউটপুট লাইন একটা ড্যামেজ হয়ে গেছে, তখন আইসিটা পরিমাপ করতে হবে সেম নাম্বার মিলিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটা ওয়াদা ছিল যে এক ভাইয়ের, যে আপনার কি বলে শর্ট ফর্ম, যেটা যে আমরা যে বর্ণিত যে ফুল ফর্ম যেগুলো দেখি, যে এই যে ধরেন এভিডিডি, তারপরে এই যে সিকেপি D05 AVEEE, এটার হচ্ছে যে ইন ডিটেলসে যে ফুল ফর্মটা কোথায় আছে, সেটার জন্য আপনাকে যেতে হবে ডাটা শিটে আমি একটু মার্ক করে করে দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে অ্যাক্রোনমি হচ্ছে টিম অফ সার্ভিস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে মোটামুটি এইটার ভিতরে আপনার যে ফুল ফর্মগুলো আছে টোটাল পেয়ে যাবেন। আপনি এটা মুখস্থ করে নেবেন, আশা করি আপনার জন্য সুবিধা হবে। আমরা ধরেন এখানে দেখেছি কি এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, এসি মানে কি অল্টারনেটিভ কারেন্ট দেখা যাচ্ছে নিশ্চয়। তারপর এসিডিটি বলতে অ্যাডাপ্টার চার্জার ডিটেকশন, এসিডিআরভি এসি ড্রাইভার, এসিএন এসি নেগেটিভ, এরকম করে ডিটেলসে টোটাল এর ভিতরে আপনি কিন্তু যে ওই যে বর্ণের ভিতরে যে মানে শর্ট ফর্ম আছে, মানে শর্ট ওয়ার্ড আছে, তার ডিটেলস আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। এই যে আছে ডিএম অর্থাৎ আছে ডাটা, ডিপি ডাটা প্লাস, তারপর ডিএম বলতে ডাটা মাইনাস হবে, কিন্তু ডাটা মাইনাসটা লেখেনি, আমারই ভুল না তার ভুল, বুঝলাম না। আচ্ছা যাক, আচ্ছা মিপি, আমরা কিন্তু অধিকাংশ সময় এই শব্দগুলো বেশি পাই, এখানে সব অর্থ এখানে দেওয়া নেই, কিছু কিছু আছে কিছু কিছু নাই। যেরকম এলইডি অর্থাৎ আছে লাইট ইমিটিং ডায়োড, তারপরে এমআইসি অর্থাৎ মাইক্রোফোন, মিপি বলতে মোবাইল ইন্ডাস্ট্রি প্রসেসর ইন্টারফেস। এরপর আছে এমটিকে অর্থাৎ মিডিয়াটেক এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ওএলইডি বলতে অর্গানিক লাইট ইমিটিং ডায়োড, তাও পিসিবি বলতে প্রিন্টেড সার্কিট বোর্ড। আশা করি বুঝতে পেরেছেন, একদম ইন ডিটেলসে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো রকম কোনো গ্যাপিং নাই, কোনো রকম কোনো বাধা নাই। যদি এরপরও বুঝতে অসুবিধা হয় তাহলে হয়তো আপনি মনোযোগ ঠিকঠাক দিতে পারেননি ভাইয়া। এরপরে দেখুন যে এসডিএ বলতে কি সিরিয়াল ডাটা, এসসিএল বলতে সিরিয়াল ক্লক, মানে এই ধরনের শব্দগুলো আপনারা বেশিরভাগ পাবেন এবং এইগুলো দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নেবেন। আমাদের পরবর্তী সেকশন হবে মোবাইলের ডিসপ্লের হচ্ছে যে লাইট সেকশনের ওপরে এবং গ্রাফিক্স সেকশনের ওপরে। লাইট সেকশনটা অনেক ডিটেলসে বোঝাতে হলে 1 ঘন্টার বেশি সময় লাগবে, যদি এই সময় যদি আমরা কভার না করতে পারি তাহলে পরবর্তীতে আমরা গ্রাফিক্স দেখাবো। এলসিডি লাইট সেকশন নিয়ে আমাদের পরবর্তী লাইভ হবে এবং এই বিষয়ে আমরা পূর্ব থেকেই আমাদের পোস্টে মানে আমরা নোটিস করে দেবো, মানে একটা পোস্ট করে দেবো, আপনারা ওখান থেকে টাইমটা দেখে নেবেন। এখন আমি চেষ্টা করব আপনাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেওয়া, কেননা অনেকে প্রশ্ন করছিলেন, প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি নাই, তা আমি চেষ্টা করব আপনাদের ছোট ছোট করে কয়েকটি উত্তর দেওয়ার জন্য। আমি একটু প্রশ্নগুলো বের করি। এক ভাই প্রশ্ন করেছে যে ভাই অনলি স্কিমেটিক্স নিয়ে কিছু বলেন, ব্লক ডায়াগ্রাম, মানে উনি কি বলতে চাইছে আসলে সঠিক বুঝিনি, আমি টোটালে যা বলেছি মোটামুটি এই বিস্তারিত এই বিষয়েই হবে। এরপরে এক ভাই লিখেছে ফোন কল দিলে বা আসলে ডিসপ্লে অটো কাজ করে, কোনো কি সমাধান আছে?
অবশ্যই আছে ভাই। আমি আমাদের এই পেজে একটা ভিডিও আপলোড করছিলাম যে বাজারে কেনা কপি ডিসপ্লে কি ধরনের সমস্যা হয়, আমরা এর থেকে কিভাবে সমাধান পেতে পারি, এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। তারপর বলছে যে ভাইয়া ডিসি রিডিং নিয়ে ডিটেলসে ভালো ভিডিও বানাবেন। ইনশাল্লাহ বানাবো ভাই। আজকে তো স্কিমেটিক যেহেতু, আমি ওটা নিয়ে আর কথা বলছি না। ভাই আপনি কি মডেলের হট গান ইউজ করেন, নেম এবং মডেল? আমার মডেলটা হচ্ছে যে কুইক 861 DW, আর আমি আয়রন ব্যবহার করে আছি সুগনের T26D। আমার খুব ফেভারেট দুইটা হচ্ছে যে যন্ত্র, যেটা দিয়ে আমার কাজ মানে খুব সহজে ওটা, মানে এই ডিভাইসগুলো ব্যবহার করে আমি খুব স্বাচ্ছন্দ্য মনে করি। এরপর আছে অ্যানাবল লাইন বাইপাস করে দেখেন। আমার একটা ভিডিওতে এক ভাই লিখেছিল অ্যানাবল লাইন বাইপাস করে দেখেন 1.8 ভোল্টেজ আপনি ইন করেন, কাজ হয়ে যাবে। আসলে কি ভাই, যে ওই লাইনটা মূলত হচ্ছে যে প্রসেসর থেকে মিসিং। এখন আমি ওই লাইনটা বাইপাস করে আমি কি বুঝবো? আমার তো আইসি পাওয়ার আছে, চার্জিং আইসিটা তো অডিও আইসিটা তো ভালো ছিল। ওই প্রসেসর থেকে আউটপুট লাইনটা, যেখান থেকে ভিতরে যে ট্র্যাকিং থাকে হার্ডওয়্যার, যে লাইনগুলো থাকে, যে লেয়ার থাকে, লেয়ার থেকে মিসিং ছিল, যার জন্য ওই লাইনটা ওখানে আসেনি। আমি পরে ওখানে জাম্পার করার পর ওইটা সমাধান হয়েছে। ভিডিওটা অনেক লং ছিল, এবং যার জন্যে আমি জাস্ট আপনাদেরকে ইম্পর্টেন্ট পার্টটুকুন দেখাইছি। মোটামুটি ধরেন, মনে করেন যে আপনি আমার একটা কাজ দেখলেন এবং ডান দেখলেন, এই দেখে কিন্তু আপনার কাজ হবে না। আপনাকে জানতে হবে যে কাজের স্টেপগুলো, কাজের পদ্ধতিগুলো। কারণ আপনি যখন আমার কাজই শুধু ডান দেখবেন, আমার কাজই শুধু দেখবেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। আপনাকে আমার কাজের প্রাথমিক যে বিষয়গুলো আছে এগুলো ফলো করার পরে আপনি ওইটা নিয়ে প্র্যাকটিস করবেন, এবং ওই অনুযায়ী যদি আপনি কাজ করে সফল হন, তাহলে হবে যে আমার সফলতা বা আপনার সফলতা। কারণ আপনি আমার অনুসরণ করছেন, হয়তো আমাকে আমার ভিডিওটা ভালো লাগছে, আমার কথা ভালো লাগছে, বা আমার কাজটা দেখানোটা ভালো লাগছে, এটা হচ্ছে বিষয়। যার জন্যে যে সব কিছু যে ডান হলেই যে হয়ে গেল এরকম না। কাজের পদ্ধতিগুলো কি ছিল, মানে কাজ হবে এটা আপনি মানে পরে ভাবেন। আপনাকে আগে কাজের পদ্ধতি, মানে কাজের লাইনটা, ওই যে পাওয়ার রেল, ওয়ার্ক রেল, এটা ঠিক আছে কিনা, বা এই ধরনের আপনি এই লেভেল ধরে আগাচ্ছেন কিনা, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। ভাইয়া ডেড মোবাইল নিয়ে A to Z একটা ভিডিও চাই। এই ডেড মোবাইল নিয়ে আর কত ভিডিও দেবো? ভিডিও তো আপলোড করেই যাচ্ছি। আচ্ছা, দেবো ইনশাল্লাহ। তারপরে আরেক ভাই লিখেছেন, ভাইয়া স্যামসাং A52 নো নেটওয়ার্ক সলিউশন দেন প্লিজ। আসলে ভাই A52 একটা ইম্পর্ট্যান্ট বিষয় জানিয়ে রাখেন। A52 বেশিরভাগ সমস্যা হয় নিচের যে সাববোর্ড আছে ওইটার, আর উপর থেকে একটা লজিক রেবন থাকে না, এই রেবনের সমস্যা থাকে। এই রেবনের ভিতর দিয়ে যে প্রোটোকল লাইনগুলো যখন ঘুরে আবার যখন উপরে যায় না, মানে আরএফইপি লাইনে যে সংযোগ আছে, এই সংযোগগুলোর কোনো একটা মেশিন থাকলে নো সার্ভিস হবে। অবশ্যই আপনাকে নতুন ফ্লাক্স এবং নতুন রেবন অরিজিনালটা লাগিয়ে দেখতে হবে হয় কিনা, তারপরে না হলে আপনাকে ওই যে আরএফইপি লাইন, যে X64 যে আরএফইপি লাইন মাপার যে পদ্ধতি আছে ওই অনুসারে কাজ করতে হবে। যদি আমার কখনো সুযোগ হয়, আমি এই ধরনের কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। যে স্যামসাং J7 Pro সিম কার্ড নেটওয়ার্ক পায় না এবং কি টেম্পারেচার হাই দেখায়, মোবাইলের ডিসপ্লে নাই, কাজটা কি করবেন? আপনার কথাটা বুঝতে আমার খুব কষ্ট হয়েছে, আমি উত্তর দিতে পারছি না। ভাই আপনার ওখানে কাজ শেখার কোনো ব্যবস্থা আছে কি? খুব সুন্দর একটা টপিকস, এবং এটা নিয়ে মানুষের যত জল্পনা কল্পনা। ভাই আপনাদের বারবারই বলছি যে আমার কোনো ট্রেনিং সেন্টার আপাতত নাই, ট্রেনিং সেন্টার নাই। তবে আপনাদের অনুরোধে হয়তো আমরা সেই পর্যায়ে যেতে পারি। যদি আপনাদের ভালোবাসা ও সাপোর্ট থাকে, তাহলে আমরা খুব শীঘ্রই আমরা 3 মাসের যে বেসিক টু অ্যাডভান্স কোর্স স্টার্ট করব। এবং বেসিক টু অ্যাডভান্স এর জন্য বলছি যে আপনারা যারা আসবেন তারা আমি শুরু করব বেসিক থেকেই, তাদের দিয়ে শুরু করব। অ্যাডভান্স অনেকে জানলেও অ্যাডভান্স এর ভিতরে বেসিক কিছু তথ্য লাগে। আমরা খুব শীঘ্রই শুরু করব। আমরা চেষ্টা করব জানুয়ারির পর থেকে আমরা এটার বিজ্ঞপ্তি দেওয়া, আমাদের পেজে পোস্ট করা হবে যে আমরা কবে থেকে স্টার্ট করব, কতদিন আমরা হচ্ছে যে মানে ডিউরেশন রাখবো, আমাদের ফিস কত, এগুলো আমরা ডিটেলসে আমরা হচ্ছে যে কোনো এক লাইভে আলোচনা করব, আর তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা কাজ শেখাই খুব স্বল্প পরিসরে। আমাদের এখানে আমাদের স্টুডেন্ট 2 থেকে 3 জন বা 4 জনের বেশি আমরা রাখতে পারি না। আর আমরা যে আমাদের যে স্টাফ আছে প্রায় 10 থেকে 12 জন আছে, মাঝে মধ্যে তাদের বসার জায়গা থাকে না, যার জন্য আপাতত মানে এটা নিয়ে একটু অপেক্ষা করাই ভালো হবে। তারপরে আরেক ভাই লিখেছেন, দাদা
ডেড ফোন কীভাবে সেট বাই সেট কাজ করতে হবে ভিডিও চাই। সম্ভবত এই ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে কমেন্টটা করছেন। ইন্ডিয়ান অনেক ভাই আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা বাংলা লিখতে মানে ইতস্তত করছেন বা কষ্ট হচ্ছে। আপনি চাইলে হচ্ছে যে হিন্দিতেও লিখতে পারেন, আমি হিন্দি পড়তে পারি, মানে হিন্দি বুঝি আর কি, হ্যাঁ পড়তে পারি বলা যাবে না, হিন্দি বুঝি, অসুবিধা নেই। আপনি হচ্ছে যে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। আর ডেড ফোন স্টেপ বাই স্টেপ আমরা A to Z প্রত্যেকটা ভিডিওতে আমরা দেখাই। আমি প্রত্যেকটা এ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি একদম ইন ডিটেলসে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। তারপরে স্যার প্রাইমারি আর ভিপিএস, প্রাইমারি কি আর ভিপিএস লাইন কি, এটা নিয়ে আমি কিছুক্ষণ আগেই বলেছি, যার জন্য এটা আর বলছি না। ভাই এনসি লাইন বলতে কি বোঝায় ভাই একটু বলবেন। এনসি বলতে ওইটাকে এখন ফলস করে রাখা হয়েছে। এনসি অর্থাৎ যখন কোম্পানি মনে করবে যে আরও কিছু ফিচার অ্যাড করবে, তখন ওই এনসি লাইনটায় তারা ওখান থেকে আইসির আউটপুট নেবে। আইসির আউটপুট আছে কিন্তু বোর্ডের ইনপুট নাই, ওইটা হচ্ছে এনসি লাইন বলা হয়। এনসি লাইন যদি মিসিং থাকে এটা নিয়ে কোনো মানে প্যারা নেওয়া যাবে না, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু জিএনডি লাইন যদি মিসিং থাকে অবশ্যই জিএনডি লাইন সংযোগ করতে হবে। ভাইয়া একটা ফোন শর্ট থাকলে পাওয়ার সাপ্লাই মানটা কীরকম দেখাবে? নো সেন্স দেখাবে, মানে প্রথমত নো সেন্স দেখাবে। যদি প্রাইমারি আছে যে ভিপিএস লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে ফোনটা নো সেন্স হয়ে যাবে, ফোনটা রান হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সময় ধাপ করে 20 উঠলো, মানে কয়েক সেকেন্ডের জন্যে 18, 20, 23 এরকম উঠছে, উঠার পরে সেটা নেমে যাচ্ছে, এরকম হতে পারে। তা আপনারা ধাপে ধাপে দেখবেন। আর আমি নো সেন্স নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং পরবর্তীতে দিব। আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমি ইন ডিটেলসে একটা একটা করে আপনাদেরকে জানাবো। এরপরে বলা হচ্ছে রিয়েলমি C65 চার্জে দিলে অ্যালাইন ওয়াটার ড্যামেজ আছে। এটা হচ্ছে যে ওই যে আপনার চার্জিং পোর্ট দিয়ে হয়তো হচ্ছে যে অ্যালার্ট বোঝাইছে যে চার্জিং পোর্টে সম্ভবত পানি আছে, লজিক বোর্ডটা চেঞ্জ করা লাগতে পারে। যদি আপনি টেকনিশিয়ান হন তাহলে আপনি নিজে দেখুন, আর যদি টেকনিশিয়ান না হন তাহলে ভালো একটা টেকনিশিয়ান দেখান, আপনার এটা সামান্য সমস্যা ঠিক করে দেবে। MT6357 CRB বুট সিকোয়েন্স ভিডিও চাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেবো। বুট সিকোয়েন্স হচ্ছে যে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা নিয়ে ডিটেলসে বোঝাতে হলে লাইভে সম্ভব না, কেননা এটা নিয়ে খাতা কলম আঁকতে হবে, আবার হচ্ছে বোঝানো লাগবে, আবার ড্রয়িং করতে হবে। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার। তারপর Oppo F15 লজিক লাইন খোলার সাথে ডেড হয়ে গেছে, পাওয়ার আইসি এলডিও বানায় না। লজিক খোলার সাথে ডেড হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনার তাহলে লজিক খোলার পরে লজিক যখন লাগিয়েছেন তখন এই যে রেবন আছে, রেবন ক্রস পড়েছে। ক্রস বলতে কি হালকা যদি কম বেশি হয়, ওটা তো পিন তো গায়ে গায়ে, একটা পিনের সাথে আরেকটা পিন যদি ম্যাচ করে এবং 1.8 ভোল্টেজ যদি মানে 1.8 ভোল্টেজের জায়গায় যদি আছে 3 ভোল্টেজ বা 4 ভোল্টেজ যদি ওই লাইন দিয়ে প্রসেসরের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু ফোন শর্ট হয়ে যাবে। তো এলডিও লাইন ট্র্যাকিং করার জন্যে আপনাকে কি করতে হবে যে প্রথমত পাওয়ার আইসি উঠাতে হবে। পাওয়ার আইসি উঠানোর পরে পাওয়ার আইসির যে প্যাডগুলো আছে প্যাডগুলোর বোর্ড নিয়ে স্কিমেটিক্স দেখে ওখান থেকে প্যাড মেপে ভ্যালু চেক করতে হবে, তাহলে আপনি এলডিও লাইন সহজে বের করতে পারবেন। তারপরে আমি একটা ভিডিও আপনাদেরকে দেবো যে আইসি না উঠিয়ে কিভাবে প্যাড মাপবেন। আইসি না উঠিয়ে আইসির নিচের প্যাড মাপার সহজ পদ্ধতি আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তারপর MI8 লাইন ব্লু স্ক্রিন সলিউশন কীভাবে করব। MI8 লাইনে ব্লু স্ক্রিন যদি হয় তাহলে আপনাকে সর্বপ্রথম ডিসপ্লের যে সংযোগগুলো আছে, জিআর ভ্যালু আছে, এগুলো আগে দেখা লাগবে। তারপরে গ্রাফিক্স লাইন আছে, এগুলো আছে আপনার স্কিমেটিক্স দেখে। আমরা তো প্রাইমারিতে দেখিয়েছি যে একটা লাইন এক জায়গাতে মেপে আরেক জায়গায় মানে কিভাবে যাবেন, ভ্যালু কিভাবে থাকবে, ভ্যালু কম থাকলে কী হবে, বেশি থাকলে কী হবে, ইন ডিটেলস এই ভিডিওর ভিতরে আছে। দরকার হয় প্লেব্যাক করে আবার নতুন করে দেখে নিলে ভালো হয়। আচ্ছা, এখানে অনেক ভাই কমেন্ট করেছেন, আসলে এত কমেন্ট তো উত্তর দেওয়া যায় না। মোটামুটি আমরা উত্তর দিয়ে ফেলেছি এবং আমাদের লাইভে যে টাইম ছিল তার থেকে বেশি হয়ে গেছে। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ইন ডিটেলসে বলার যে কাজগুলো আমরা কিভাবে করি এবং এটা স্ক্যামার্স কীভাবে মানে শুরু থেকে দেখব। তা আমাদের পর্ব ছিল আজকে 2 নম্বর পর্ব, এবং 3 নম্বর পর্বে আমরা লাইট সেকশন নিয়ে কথা বলবো, লাইট এবং গ্রাফিক্স সেকশন নিয়ে।
তো আজকের ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী কোনো লাইভে বা কোনো ভিডিওতে সেই উত্তরগুলো দিয়ে দেওয়া বা সেই অনুযায়ী আপনাদেরকে কোনো একটা ভিডিও পোস্ট করার। আপনারা হচ্ছে যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ করতে পারেন, বা আমাদের যে পেজ আছে পেজে যে ইনবক্স করতে পারেন। অনেক মেসেজ আসার কারণে একটু দেরি হবে, কিন্তু আমরা সঠিক সময় আপনাদের মেসেজের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেড় ঘন্টা, হ্যাঁ ঠিক আছে।